সংসদকে অচল করে দিয়ে, সংসদের মধ্যে আলাপ আলোচনা না হতে দিয়ে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ এই বর্ষাকালীন অধিবেশনটাকে বানচাল করে দেওয়াটা যে টুকরে টুকরে গ্যাংয়ের মূল উদ্দেশ্য ছিল, তাদের আবার যে মাথা সেই কংগ্রেস, তারা আজও সেই একই রকম পারফরমেন্স সংসদের বুকে চালিয়ে গেল। এক তো বাইরে যে ধরনের অরাজক পরিস্থিতি করে প্রথম অংশটা, প্রথম দুটো সপ্তাহকে নষ্ট করেছে, যেখানে সংসদ এবার 13ই আগস্ট পর্যন্ত চলবে বলে আমরা এখনো পর্যন্ত জানি, এবং যেখানে পাঁচখানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল, যার মধ্যে দুখানা সংবিধান সংশোধনী বিল আসার কথা হয়ে রয়েছে বলে সমস্ত সমাজ মাধ্যম, এমনকি সরকারি সূত্রেও আমাদের কাছে খবর, সেখানে দাঁড়িয়ে ওই সংসদকে বারবার অচল করে দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টার পর আজ যা কিছু ঘটলো এবং আগামীতে যা কিছু ঘটতে চলেছে, দুটোই ইন্টারেস্টিং। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। প্রথমত, এইরকম সংসদ অচল করে দেওয়া কিন্তু আমরা অতীতেও দেখেছি, যখন থেকে সেই লোকসভা টিভি লাইভ টেলিকাস্ট শুরু হয়, যখন থেকে বলা যায় যে বিখ্যাত সমস্ত, বিখ্যাত বলুন বা কুখ্যাত বলুন, যে সমস্ত ঘটনাবলী আমরা পার্লামেন্টের ইতিহাসে দেখি, হ্যাঁ, সংখ্যা সঙ্গে থাকুক অথবা না থাকুক, যে কোনো রকম ভাবে অধিবেশনকে বানচাল করে দেওয়া এ এক অদ্ভুত নিয়ম। এবং সংসদীয় গণতন্ত্রে সেটা যতই দৃষ্টিকটু হোক না কেন, অনেক ক্ষেত্রেই বিরোধী রাজনৈতিক দলগুলো সেটাকে তাদের অস্ত্র হিসেবে ব্যবহার করে, যার অত্যন্ত প্রকৃষ্ট উদাহরণ একটা ছিল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ওই কাগজ ছিঁড়ে স্পিকারের মুখের মধ্যে ছুঁড়ে মেরেছিলেন, এবং এছাড়াও অনেক ঘটনা আছে। এখন আজ যেটা হলো, আইনমন্ত্রী কিরেন রিজিজু তিনি বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে 50 মিনিট যাবৎ বৈঠক করলেন। শুনতে অবাক, রাহুল গান্ধীর মতো ব্যক্তি 50 মিনিট যাবৎ বৈঠক করছেন মাননীয় মন্ত্রীর সঙ্গে, আইনমন্ত্রীর সঙ্গে। এ সত্যি কি খবরটা? পরবর্তীতে জানা গেল হ্যাঁ, খবরটা সত্যি। কি নিয়ে না, সংসদটা ঠিকভাবে যাতে চলতে দেওয়া হয়। আর আমাদের কাছে এখনো পর্যন্ত সূত্রের যা খবর, অন্যান্য সংবাদ মাধ্যমে হয়তো আপনারা একটু আধটু দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে এখানেই শেষ নহে। 13 তারিখ পর্যন্ত এই অধিবেশনটা আছে। এখন এই অধিবেশনে যে সমস্ত বিলগুলো আসবার কথা ছিল, তার মধ্যে যে উমেন রিজার্ভেশন বিল, অ্যামেন্ডমেন্ট বলা যায় সেটাকে, বা আগে 23-এর ওটা এক্সটেনশন বলা যায়, যেটার সাথে ডিলিমিটেশন বিল বা লোকসভা কেন্দ্রের যে নতুন করে যে তার সীমা নির্ধারণ, সেটা ওতপ্রোতভাবে জড়িত। সঙ্গে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এবং FCRA। ওদিকে বন্দে মাতারামটা আপনার রাজ্যসভায় পাশ হয়ে গেছে। তার সাথেও কিন্তু আর একটা বিল আছে, যে বিলটা PM এবং CM বিল হিসেবে বলা হচ্ছে, ডাকনাম হিসেবে, যাতে কারাবাস করলে বা শাস্তি পেলে সে আর যাতে ভোটে না দাঁড়াতে পারে। এখন এই যে জায়গাগুলো, এই যে বিলগুলো, এই বিলগুলো এই সেশনটাতে আসার কথা ছিল, গত সপ্তাহেও ছিল, এই সপ্তাহেও মানুষ আশা করেছিল, যদিও সেটা এখনো পর্যন্ত যাকে বলে টেবিল হয়নি বা টেবল হয়নি, বা এখনো পর্যন্ত সাবমিট হয়নি। আজ সূত্রের খবর যেটা জানা যাচ্ছে, যে হয়তো 16 থেকে 18 পর্যন্ত সংসদের বিশেষ অধিবেশন ডাকা হতে পারে। এই অধিবেশনে যে ধরনের চর্চাগুলো চলবে, যে সমস্ত প্রশ্নোত্তর পর্ব,
বা যাকে বলা হয় জিরো আওয়ার, এই সমস্ত সংসদের যে সমস্ত নিয়ম কানুন মেনে যেগুলো চলবে, এবং অন্যান্য ছোটখাটো যে সমস্ত বিলগুলো ছিল সেগুলো পাশ হয়তো হয়ে যাবে, যেগুলো সরকার করছে। কিন্তু মূল যে জায়গাটা নিয়ে সবচেয়ে বড় সমস্যা, সেই মূল সমস্যাটা সমাধানের জন্য এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে রাহুল গান্ধীর সঙ্গে একমত হতে পারা গেছে যে ওই বিশেষ অধিবেশন ডাকা হবে। যদিও রাহুল গান্ধীর তরফ থেকে বা কংগ্রেসের সূত্রে জানা যাচ্ছে বিলের বিরোধিতা তারা করতে পিছপা হবে না। আবার এনডিএর তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে সংবিধান সংশোধনের জন্য যেটুকু সংখ্যার দরকার, সেটা 363, 64 এই লেভেলে, সেই সংখ্যাটা মোটামুটি এনডিএর হাতে এসে গেছে। এবার এই সূক্ষ্ম জায়গাটা বাদ দিয়ে যেটা পড়ে থাকে, যে বিলগুলো সংবিধান সংশোধনী বিল নয়, তার মধ্যে অন্যতম হচ্ছে এফসিআরএ। আর এটাই হচ্ছে অন্যতম আরেকটি গলার কাঁটা। কাদের? শুধু কংগ্রেসের না, শুধু অন্যান্য রাজনৈতিক বিরোধী দলগুলির নয়, এটা কাঁটা হচ্ছে বহু বহু সেই এনজিও যারা বিদেশি ফান্ডে ফুলে ফেঁপে উঠে আমাদের দেশে থেকে আমাদের দেশের মধ্যে দেশ বিরোধী বিভিন্ন ধরনের কাজকর্ম করে যায়। দেশের নিয়ম কানুন, আইন ব্যবস্থা ইত্যাদি তোয়াক্কাই করে না। আর সেটা আমরা আহা উহু করে যেন দেখেও দেখতে পাচ্ছি না বলে এই 80টা বছর কাটিয়ে গেলাম। তার মধ্যে খেয়াল করে দেখুন, এই ধরনের এনজিও গুলো আছে, রাজনৈতিক দলগুলো আছে, কিন্তু সব থেকে বেশি ছটফটানি কাদের? সেগুলো হচ্ছে চার্চ তাদের। ওদিকে আমেরিকা সেনেটে সেই নিয়ে আবার বিবৃতিও দেওয়া হয়ে গেল যে খ্রিস্টানরা নাকি আমাদের ভারতবর্ষের অরিজিন, এখানকার ভারতবর্ষেরই খ্রিস্টান বাইরে থেকে আসা কিছু না। সেটা নিয়ে তারা আবার বিবৃতি দিয়ে বসে আছে। এখন ইতিহাসের মিথ্যাচারের একটা লিমিট থাকে। সারা পৃথিবীব্যাপী ঐতিহাসিক বিদ্বজন তাদের সমগ্র রিসার্চ একদিকে রেখে আরেকদিকে যদি এই থিওরিগুলোকে রাখা হয়, তাহলে যে কোনো টক শোতে যেরকম হয়ে যায়, দুটো পক্ষ রাখলেই চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাবে। কিন্তু শুধু চিৎকার চেঁচামেচি দিয়ে তো পুরো ভারতবর্ষের ইতিহাসটাকে পাল্টে দেওয়া যাবে না। আর এখন সেটাকে নিয়ে এই রাষ্ট্রবাদী সরকার, এই 2014 সালের পর থেকে, বিশেষত নরেন্দ্র মোদী সরকার গঠন হওয়ার পর বহু বহু উদ্যোগ নেওয়া হয়েছে যাতে করে এই ধরনের প্রলাপগুলো আমাদের পাঠ্যপুস্তক থেকে শুরু করে যেগুলো ইনজেক্ট করা হতো সেগুলো থেকে মুছে যাচ্ছে। আর নর্থ ইন্ডিয়া আর সাউথ ইন্ডিয়া, এই নর্থ ইন্ডিয়া চার্চ আর সাউথ ইন্ডিয়ান চার্চ, এদের সম্পদের পরিমাণটা ঠিক কত, আর সেই সম্পদের পরিমাণের অর্থের যে যোগান সেটা আসে কোথা থেকে? এই জায়গাটাতে যেখানে এফসিআরএ বিলে পুনর্নবীকরণ বাধ্যতামূলক 5 বছর অন্তর, আজীবনের কোনো বিষয় নেই, এবং যদি কোন রকম বেআইনি কাজকর্ম যার মধ্যে পড়ে যায় ধর্মান্তরণকরণ, এটি যদি পড়ে যায় তাহলে এমনকি তার লাইসেন্স তো ক্যান্সেল হবেই পার্মানেন্টলি, এবং তার সাথে যোগ হবে তার সম্পত্তি, যে সমস্ত বেআইনি সম্পত্তি সেগুলো বাজেয়াপ্ত হবে। এমন নয় যে নতুন নতুন যেগুলো আগামীতে হবে তা না, আগেও যে সমস্ত সম্পত্তিগুলো বেআইনি ভাবে হয়েছে, যেখানে যেখানে এই ধরনের অসাধু কাজকর্মগুলো চলেছে, এ সমস্ত কিছুই কিন্তু আন্ডার দ্য লেন্স যাকে বলে তা চলে আসবে। সবকিছুই কিন্তু জরিপ, ঝাড়াই বাছাই, তদন্ত ইত্যাদির মাঝখানে চলে আসবে।
ফলত এই যে টাকার উৎস, যে টাকার উৎসের ফান্ডিং শুধুমাত্র যে এই প্রত্যন্ত বিভিন্ন রকমের গ্রামাঞ্চলগুলিতে চলে তা নয়, সেটা বিস্তারিত হয়ে ঢুকে যায় আরো আরো বিভিন্ন ধরনের রাজনৈতিক দলগুলির পকেটে, বিভিন্ন নেতাদের পকেটে, যার মধ্যে সাউথ ইন্ডিয়ান চার্চের একটা অংশ, তাদের এই অসন্তোষের জায়গাগুলো আছে, নর্থ ইন্ডিয়ার চার্চেরও আছে। লাগাতার তারা বিভিন্ন রকম সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে সেই তাদের অসন্তোষগুলো জানাচ্ছে। আর এই এফসিআর শুধু এখানেই সীমাবদ্ধ না, বিদেশি ফান্ড, এই বিদেশি ফান্ড কি শুধুমাত্র খ্রিস্টান মিশনারিজের ক্ষেত্রে এসেছে, চার্চের ক্ষেত্রে এসছে তা তো না। এই বিদেশি ফান্ড এনজিও, এই এনজিও গুলোর মধ্যে দিয়ে ছড়িয়ে পড়েছে নির্দিষ্ট নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডাকে ফুলফিল করবার জন্য। এসেছে যে কারণে আর ব্যবহার হয়েছে অন্য কারণে, এটাও কিন্তু এফসিআরএ বা এই অ্যামেন্ডমেন্ট বিলের যে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যামেন্ডমেন্ট তার বিচার্য বিষয়। যে কারণে সেই টাকাটা আসছে, সেই টাকাটা যদি সেই কারণে ব্যবহৃত না হয়ে অন্য কারণে ব্যবহৃত হয়ে থাকে, তাহলেও সেটা শাস্তিযোগ্য হবে এবং তার লাইসেন্স ক্যান্সেল হবে সহ আরো আরো নানান ধরনের বিধি নিষেধ সেখানে জমা পড়ছে। সবটাই কিন্তু সরকারের আতশ কাঁচের তলায় আসবে। কে না জানে, সেই দুবাই থেকে, তুরস্ক থেকে শুরু করে আল কায়দা, আইসিস, হিজবুল মুজাহিদিন, লস্করে তৈবা, এই রিসেন্ট যা ধরা পড়ছে দেখতে পাচ্ছেন, ওই টুলু মন্ডল বা নিজামুদ্দিন, আবার ওদিকে চলে যান সোনা পাপ্পু থেকে শুরু করে, আপনারা ভাবতেই পারেন এই সমস্ত নামগুলো কেন করছি। আরে ফান্ডিং, এই ফান্ডিং তো এখানেও, এই রাজ্যেও এইভাবে ঢুকেছে বলে আমাদের সন্দেহ। এবং বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে যে সমস্ত খারেজি মাদ্রাসা, বিভিন্ন রকমের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, ওদিকে উত্তরবঙ্গে চলে যান প্রত্যন্ত জায়গাগুলোতে দেখতে পাবেন। একটু ভিতরে যদি প্রত্যন্ত গ্রামের ভিতরে ঢোকা যায়, কি দেখা যাবে, কোনো একটি জায়গায় হঠাৎ এমনকি ত্রিপল টাঙিয়ে বা পলিথিন পেপার টাঙিয়ে সুন্দর করে সাজিয়ে গড়ে উঠেছে কি চার্চ। সমস্ত জিনিসগুলো তো অবশ্যই চিন্তার, দুশ্চিন্তার। আর তার জন্যে এই যে সামগ্রিক প্রয়াস, সেই সরকারের সেই সামগ্রিক প্রয়াসটাকে বানচালের চেষ্টা। এখন আশু কাজ কোনটা? আশু কাজ সরকারের দেশের যে নিরাপত্তার জায়গাটা সেটা সুনিশ্চিত করা। আর দেশের নিরাপত্তার কথা ভেবে দেখে বলুন তো, যে এর আগে এত রকম ভাবে, এই যেমন আজকে ৩৭০ ধারা বিলুপ্তির দিবস, আজকে এই কাজটা অন্তত কারা করে দেখিয়েছে? আর কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগানটা কারা কারা তোলে আর তাকে সমর্থন কারা যোগায়? আজকে গত এপিসোডে আপনাদেরকে দেখিয়েছি যে মার্ক জুকারবার্গ সে ক্ষমা চেয়েছে। বিদেশি সোশ্যাল নেটওয়ার্ক পরিচালিত ক্যাম্পেইন, বুশ পোস্ট এবং তার থেকে অর্থ উপার্জন, এবং যার জন্য তারা ক্ষমা চেয়েছে বলে আমাদের কাছে খবর সরকারি সূত্রে, সেটা কি চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউসিভ অথবা এই ধরনের মানে কি বলবো নিষিদ্ধ কন্টেন্ট, সেগুলো তারা বুস্ট করেছে। মানে বেশি করে সেই ক্যাম্প, মানে একটা পোস্টকে তারা বেশি করে ছড়িয়ে দিয়েছে এবং তার সেটা স্বীকার করছে গ্লোবালি, সারা বিশ্বের কাছে। এর শাস্তিটাও তো আমরা দেখতে চাইব। আর এটার দিকে তাকিয়ে থাকবো যে 16 থেকে 18 কি হয় স্বাধীনতা দিবসের ঠিক পরদিন থেকে। আদৌ কি স্পেশাল সেশন হবে, নাকি এর মাঝখানেই বিলগুলো নিয়ে কোনো একটা নিষ্পত্তি হতে পারে? তবে কিছু যে একটা অপেক্ষা করে আছে, সেটা গতকালকেই আপনাদেরকে জানিয়েছিলাম
যে এই নৈঃশব্দ আগামী ঝড়ের কোনো পূর্বাভাস কিনা। শুধু দর্শকবৃন্দ, আমাদের এই এপিসোডগুলো ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন, একটু সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, নোটিফিকেশন অন রাখুন, হাত তুলে কমেন্ট লিখুন। আরো গুরুত্বপূর্ণ এপিসোডগুলো নিয়ে আপনাদের সামনে ফিরে আসবো আপনারা যখন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। বন্দে মাতারাম। নমস্কার।